নমস্কার। আজকাল আমি আলোচনা করব বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং ইংরেজদের সহযোগিতা করেছেন মীর জাফর। তিনি সিরাজউদ্দৌলার পর ক্ষমতায় তার গোপন চুক্তি মতো বাংলার নবাব হয়েছিলেন। আমরা জানি পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, আর মীর জাফর বাংলার নবাব হন 26শে জুন। যুদ্ধের পূর্ব সম্পাদিত চুক্তি অনুসারে তিনি কোম্পানিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও প্রদান করেছিলেন, কিন্তু সিংহাসনে বসেই তিনি দেখেন যে রাজকোষ প্রায় শূন্য। এই অবস্থায় তিনি আসবাবপত্র, মূল্যবান ধাতু, বাসনপত্র বিক্রি করে কোম্পানিকে 1.5 কোটি টাকা দেন এবং ক্লাইভকে ব্যক্তিগতভাবে 20 লক্ষের বেশি টাকা এবং বার্ষিক 30,000 পাউন্ড মূল্যের একটি জায়গির আদায় করেন। কলকাতা কাউন্সিলের প্রত্যেক সদস্য 30 থেকে 80,000 পাউন্ড উপঢৌকন পান এবং কোম্পানির নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রধানদের 25 লক্ষ টাকা দিতে হয়। কোম্পানিকে 24 পরগনার জমিদারি শর্ত লাভ করে স্থির হয় নদিয়া, হুগলি, বর্ধমানের রাজস্ব কোম্পানির হাতে তুলে দিতে হবে। 24 পরগনার জমিদারি থেকে কোম্পানি বছরে 5 লক্ষ টাকা আয় করত। কোম্পানি বিহারে একচেটিয়া সোনা ব্যবসার অধিকার পায়। স্থির হয় নবাব আলীনগরের সন্ধির শর্তাদি মেনে চলবেন। কোম্পানিও তার কর্মচারীরা বিনা শুল্কে বাণিজ্য করবে। কলকাতায় ইংরেজ কোম্পানির একটি টাকশাল স্থাপিত হবে। সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ ও ভারতীয় নাগরিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাও মেটাবেন এই মীর জাফর। ঐতিহাসিক পার্সিভাল স্পেয়ার তাই বলেন, বাংলার আর্থিক রক্তক্ষরণ শুরু হয় মীর জাফরের ক্ষমতা দখলের পর থেকে। এই মীর জাফরের সঙ্গে ক্লাইভের দূরত্ব বেড়েছিল কিছুদিন পরে। মীর জাফর কীভাবে ক্লাইভের উপরে নির্ভরশীল হয়েছিলেন তার কিছু প্রেক্ষাপট আলোচনা করছি। মীর জাফরের সিংহাসন আরোহণ এর বিরোধিতা করেছেন মেদিনীপুরের শাসক রাজারাম সিংহ, বিহারের শাসনকর্তা রামনারায়ণ ও পূর্ণিয়ার শাসনকর্তা হাজি আলী। কিন্তু মীর জাফরের একার পক্ষে এদের বিদ্রোহ দমন করার মতো ক্ষমতা ছিল না। কোম্পানির সেনাদলের সাহায্যের বিনিময়ে মীর জাফর প্রতি মাসে কোম্পানিকে 1 লক্ষ টাকা করে দেবেন। এই উদ্দেশ্যে ক্লাইভ এর সেনাদলের সাহায্যে মীর জাফর মেদিনীপুর ও পূর্ণিয়ার বিদ্রোহ দমন করেন এবং ঠিক হয় 1 লক্ষ টাকা করে তিনি দেবেন। মীর জাফর চেয়েছিলেন এই বিদ্রোহীদের চরম শাস্তির পক্ষে ছিলেন মীর জাফর, কিন্তু ক্লাইভ এদের সঙ্গে আপোষ করেন। এতে বিদ্রোহীরা ক্লাইভের উপরে আস্থাশীল হন, মীর জাফরকে তিরস্কার করেন। ইতিমধ্যে মুঘল সম্রাট শাহ আলম ও মারাঠা একত্রে বাংলা আক্রমণ করতে উদ্যত হয়েছিল। তখনও মীর জাফর এই ক্লাইভের সহযোগিতা নিয়েছিলেন। মীর জাফরের ক্লাইভের উপরে এমনই প্রভাব ছিল যে লোকে তাকে মীর জাফরকে ক্লাইভের গর্দভ বলে আখ্যায়িত করেছেন। সমকালীন ঐতিহাসিক গোলাম হোসেন তার একটি কাহিনী উল্লেখ করেছেন। একদিন মীর জাফর শামসুদ্দিন নামক জনৈক সভাসদকে বলেন, কর্নেল ক্লাইভ অভিযোগ করেছেন যে শামসুদ্দিন নাকি ক্লাইভের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। এই কথার সঙ্গে সঙ্গে শামসুদ্দিন জবাব দেন, আমি কর্নেলের গর্দভকে 3 বার কুর্নিশ না করা পর্যন্ত সকালে খাদ্য স্পর্শ করি না, আর আমি তাকে অপমান করব? তাহলে ভাবুন মীর জাফরের অবস্থান কী ছিল। এই উক্তি থেকে বোঝা যায় মীর জাফরের সভাসদরা তাকে কী চোখে দেখতেন। অবশ্য ক্লাইভের উদ্ধত আচরণ, নানাভাবে অর্থশোষণ, নবাবের প্রতি অসম্মান প্রদর্শন মীর জাফরের বিরক্তির কারণ কিছুদিন বড় হয়ে দাঁড়িয়েছিল। মীর জাফর উপলব্ধি করেন
তাকে নামীমাত্র সিংহাসনে বসে ক্লাইভই বাংলার প্রকৃত শাসক। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে মির্জাফর গোপনে চুঁচুড়ার ওলন্দাজদের সঙ্গে ইংরেজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। তার উদ্দেশ্য ছিল বাংলার ওলন্দাজদের কিছু সুযোগ সুবিধা দিয়ে ইংরেজদের প্রভাব বা ক্ষমতা খর্ব করা। বাটাভেড়ি থেকে সাহায্য পাওয়ার সঙ্গে সঙ্গে নবাবের সঙ্গে কোনো আলোচনা না করে ওলন্দাজরা হুগলি আক্রমণ করেন 1759 খ্রিস্টাব্দে। ক্লাইভ বহু পূর্ব থেকে মির্জাফরের এই কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন। এই অবস্থা চুঁচুড়া ও চন্দননগরের মধ্যবর্তী বিদরা নামক স্থানে ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়। ক্লাইভ ওলন্দাজদের শোচনীয়ভাবে পরাজিত করেন 1759 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। এর ফলে মির্জাফরের পক্ষে ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় বা আশাই রইল না। তিনি ইংরেজদের বিরোধিতা করার মতো আর কোনো বিদেশি শক্তি বাংলায় থাকলো না, কারণ ফরাসিরা রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে আগেই অপসারিত হয়েছিল। 1760 খ্রিস্টাব্দে ক্লাইভ ভারত ত্যাগ করেন। তখন নতুন গভর্নর হিসাবে আসেন ভ্যানসিটার্ট। এই সময় নবাবের অপদার্থতায় বাংলার শাসনযন্ত্র একেবারে ভেঙে সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। নতুন গভর্নর ভ্যানসিটার্ট উপলব্ধি করেন শূন্য রাজকোষের অধিকারী মির্জাফরের কাছ থেকে অর্থ আদায় করা আর সম্ভব নয়। তাই তার বিরুদ্ধে ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্র ও অন্যান্য আরও কিছু সত্য মিথ্যা অভিযোগ এনে তাকে অপসারিত করতে তার জামাতা মির্জাফরের জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসাবার উদ্যোগ নেয় ভ্যানসিটার্ট। এই মর্মে ভ্যানসিটার্টের সঙ্গে মীর কাসিমের এক গোপন চুক্তি স্বাক্ষরিত হয় 27 নভেম্বর 1760। চুক্তির শর্ত কী ছিল? সিংহাসনে বসার পর মীর কাসিম মির্জাফরের কাছে কোম্পানির প্রাপ্য সকল অর্থ পরিশোধ করবেন। ইংরেজ সেনার ব্যয় নির্বাহের জন্য বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের রাজস্ব আদায়ের অধিকার কোম্পানিকে ছেড়ে দেওয়া হবে। মীর কাসিম কোম্পানিকে 10 লক্ষ টাকা করে এবং কলকাতা কাউন্সিলের সদস্যদের 29 লক্ষ টাকা উপঢৌকন দেবেন। শ্রীহট্টে চুনের ব্যবসায় কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পাবে। এই চুক্তি সম্পাদনের পর মির্জাফরকে জানানো হয় তিনি নবাব থাকবেন, তবে নামে মাত্র। মীর কাসিম হবেন নায়েব নাজিম বা নায়েব সুবাদার। তার হাতে বাংলার প্রকৃত শাসনভার। মির্জাফরের মতো হীনচেতা ব্যক্তিও তাতে আপত্তি জানিয়েছিল। তখন ইংরেজ সেনা মির্জাফরের পোশাক ঘেরাও করে তাকে পদচ্যুত করে কলকাতায় পাঠিয়ে দেয় এবং মীর কাসিমকে বাংলার মসনদে বসিয়ে দেয়। এইভাবে বিনা রক্তপাতে একজন নবাবকে বিতাড়িত করে অপর একজন নবাবের সিংহাসনে বসানো হয়। এই ঘটনা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব, রেভলিউশন অফ 1760 নামে পরিচিত। বলা বাহুল্য, এই বিপ্লব ছিল দুই স্বার্থান্বেষী পক্ষের মধ্যে সুবিধাজনক বিদ্রোহ। এতে কোনো ন্যায়, নীতি, আদর্শের স্থান ছিল না। ডক্টর বিনয় চৌধুরী বলেছেন, এ সময় কোম্পানির নতুন রাজনৈতিক দর্শনই ছিল যে কোম্পানির স্বার্থ রক্ষা ও তার বিস্তৃতির সহায়ক না হলে বাংলার সিংহাসনে কোনো নবাবকে টিকতে দেওয়া হতো না। মির্জাফরকে দিয়ে কোম্পানির আর কোনো আগ্রাসী স্বার্থ রক্ষিত হচ্ছিল না। তাই যে কোনো অজুহাতে কোম্পানি তাকে অপসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ঘটনার দ্বারা কী প্রমাণিত হয়? এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় ইংরেজরা বাংলার প্রকৃত ক্ষমতার অধিকারী। তাদের ইচ্ছা ও অনিচ্ছার উপরেই নবাবের অস্তিত্ব নির্ভরশীল। এই সময় থেকে নবাব পদ বিক্রি ইংরেজ কোম্পানির একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়। আজকের আলোচনায় আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মীর কাসিম এবং মীর কাসিমের নবাব হওয়ার পর তিনি ক্লাইভের উপরে নির্ভরশীল হয়ে পড়েন। প্রথমত তার নবাব গ্রহণে অনেকেই বিদ্রোহী হয়ে ওঠে। সেই বিদ্রোহ দমনের সাহায্য তিনি নেন ক্লাইভের কাছ থেকে। বিদ্রোহীদের চরম শাস্তি চেয়েছিলেন, কিন্তু ক্লাইভ তাদের সঙ্গে আপোষ মীমাংসা করেন, তাতে ক্ষুব্ধ হয়েছিলেন। আবার ইতিমধ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও মারাঠারা একত্রে বাংলা আক্রমণ করতে উদ্যত হলে তা রক্ষার জন্য, প্রতিরোধের জন্য সাহায্য নেন ক্লাইভের কাছ থেকে। এবং অবশ্য পরবর্তীকালে ক্লাইভের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন মির্জাফর এবং তাই তিনি ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ওলন্দাজদের সাহায্য নেন এবং শেষ পর্যন্ত ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে বিদেরা যুদ্ধ হয়। সেই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হন এবং মির্জাফরের এই কর্মকাণ্ড আগেই ক্লাইভ সতর্ক ছিলেন এবং শেষ পর্যন্ত মির্জাফরের কাছে আর কোনো আশাই রইল না ইংরেজদের অবগত করা ছাড়া। ক্লাইভের যাওয়ার পর বাংলার গভর্নর হন ভ্যানসিটার্ট
প্রিন্সিপাল ক্ষমতায় আসার পরে তিনি বুঝতে পারেন যে মীর জাফরের কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, কারণ অর্থভাণ্ডার শূন্য। তাই তিনি তার জামাতা মীর কাসিমের সঙ্গে গোপন চুক্তি করেন এবং গোপন চুক্তির মাধ্যমে তাকে প্রসারিত করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় মীর কাসিম। ধন্যবাদ।